তোমারে চোখের মায়ায় ছুঁয়েছে আমার মন। আমার যখন 10-12 বছর বয়স তখন আমার 5 জন ওস্তাদ। বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রতিদিনের প্রিয়জনে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীতের রাজকন্যা, সবার প্রিয়জন, যার গান শুনে অসংখ্য প্রজন্ম বড় হয়েছে। তিনি এখনও চিরসবুজ, তিনি আমাদের মাঝে রয়েছেন, অনেক ব্যস্ততার ভিড়ে সময় দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের এই আয়োজনে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রিজিয়া পারভিন আপা, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর দেখা হলো। অনেক দিন পর, এবং আমার মনে হয় আমি সৌভাগ্যবান যে অনেক দিন পর আপনার একটা ইন্টারভিউ নিতে পেরেছি বা পারছি। না, আমারও ভালো লাগছে। আপনি তো দেশ বিদেশে আসা যাওয়ার মধ্যেই থাকেন একটু, হ্যাঁ। আচ্ছা, এই বাংলাদেশের সফর কতদিনের, যেহেতু আপনি রিসেন্ট এসেছেন? এসেছি শুধু এবার একটু খুব অল্প সময়ের জন্য, 1 মাসের জন্য এসছি। ঈদ করতে গ্রামের বাড়িতে ফ্যামিলির সাথে ঈদ করব, এটা একটা কারণ। আরেকটা মেইন কারণ হলো যে আমার একটা মানে ফ্যামিলি মেম্বার এসছে নতুন, হ্যাঁ। তার বয়স 11 মাস, আমার একটা নাতনি হয়েছে। ওকে দেখি নাই আমি, যার জন্যই আসা। তার মানে আপনি নানি হয়ে গেছেন? নানি না, আমি দাদি হয়েছি। আই ফিল প্রাউড, আমি দাদি হয়েছি। আমার ভীষণ ভালো লাগে। আর প্রতিটা মানুষের, এটা ছেলেদের কি হয় আমি জানি না, মেয়েদের ক্ষেত্রে বলছি, এক একটা বয়স, এক একটা জিনিস, অধ্যায় মনে হয় এক এক রকম লাগে। হ্যাঁ, এই ফিলিংসটা অন্যরকম। মনে হয় কি ছেলে মেয়ের থেকে বেশি আপন, বেশি আদর, ভালোবাসা নাতিদের জন্য হয়। এবং যে ভালোবাসাটা মানুষের ছিল, এখন আপনার ভালোবাসাটার ভাগিদার এটা। তাছাড়া আমি চলে যাব এই জন্য যে আমার কিছু শো আছে ওখানে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে 3 মাস শোটো আছে। ওই জন্য যাবো, আবার নভেম্বরে চলে আসবো। প্রতিবারে ঈদ, যেহেতু ঈদের সবার এক একটা থাকে, আবেগ থাকে, এক একটা আনন্দ থাকে। এইবারকার ঈদটা যেহেতু ডিফারেন্টভাবে পালন করবেন, যেহেতু নতুন অতিথি এসেছে, আপনার কি মনে হয় এবার ঈদটা কেমন হবে? নতুন অতিথি তো বটেই, ওটা তো আনন্দের একটা অন্যরকম ব্যাপার। আর সবচেয়ে আমি আনন্দিত, বা আমার খুব ভালো লাগছে যে আমি গ্রামের বাড়িতে যাব। হ্যাঁ, কিশোরগঞ্জে। আমার গ্রামের নাম ইসলামপাড়া। জঙ্গলবাড়ি তো নিশ্চয়ই নাম শুনেছ, বারোভূঁইয়ার সব। হ্যাঁ, ওখানে। সো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের সবাইকে, আমি গেলে সবাই আসে আমার সাথে দেখা করতে। সবাইকে নিয়ে ঈদ করবো, এটাই একটা অন্যরকম আনন্দ। আমি চেষ্টা করি সবসময় রোজার ঈদ যেখানেই থাকি না কেন, দেশে হোক বিদেশে হোক, বাট কোরবানি ঈদটা আমি দেশে করতে চেষ্টা করি। এবং এখন আমি সবসময় বলি, আমাদের অনেকেই বলে আপনার অসংখ্য জনপ্রিয় গান, যে গানগুলো সিনেমার গান বলেন, অ্যালবামের গান বলেন, আপনার প্রতিটা গান, এবং ওপারে আপনি অনেক গান করেছেন। এই গানের বিচরণটা আপনার তো দীর্ঘদিনের ক্যারিয়ারে, এবং আপনি প্রতিটা গান মানুষের মুখে মুখে ফেরে। এই জনপ্রিয়তায় আপনি এখনকার এই বয়সে এসে, এই সময়ে এসে কতটা আন্দোলিত করে এই জনপ্রিয়তাকে, বা এই গানটা মানুষের সবার মুখে মুখে যেতে? ভালো লাগাটা তো সবারই ভালো লাগে, সেই ঠিক তেমনই আমারও অনেক ভালো লাগে। আমার গান যখন অন্যরা গায় আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, আমার খুব ভালো লাগে। অনেকে আছে না, আমি এখানে আছি, ও কেন আমার গান গাবে। আমি আবার এটা না, আমার কথা আমি থাকলেও গাও, না থাকলেও গাও। হ্যাঁ, নতুনরা যখন গায় আমাদের গান আমার খুব ভালো লাগে। আমরা নিজেরাও গাই, শাহনাজ আপা, সামিন আপা, রুনা আপার গান তো আমরাও গাই, ভালো লাগে অনেক। স্বাভাবিক সব, এটা তো অনেক ভালো লাগার জিনিস। আর এর চেয়ে বড় পাওয়ার তো একটা শিল্পীর আর কিছু থাকতে পারে না। এবং আমরা জানি আপনি 7 বছর বয়সে আপনি গানে বিচরণ করেছেন। কেমন হয়েছিল বিচরণটা? আমার বাবা শখে গান করতেন, হারমোনিয়ামবাজি গান করতে পারতেন। তা বাবার কাছে প্রথম বাবা ওরকম কিছু জানতেন না, বাট সারেগামাটুকু। এরপরে বাবা আমাকে ওস্তাদজি ধরে গান শেখাতে দিলেন। এবং আমার যখন 10-12 বছর বয়স তখন আমার 5 জন ওস্তাদ। 5 জন। অ্যান্ড আমি তো যখন ছোট মানুষ। 5 জন কি শেখাতেন? গানের টিচার ছিলেন 4 জন, একজন তবলা শেখাতো, তালে যেন আমার মেয়ে পাকা হয় এরকম। সো আমি খেলার সময় পেতাম না, তখন খুব মেজাজ খারাপ হতো বাবার উপরে। এখন ফিল করি বাবা তো ব্যবসায়ী ছিলেন, কিন্তু আপনি সঙ্গীতের মান হিসেবে আপনাকে গড়ে তোলা এই বিষয়টা কিন্তু অনেকে যারা এই পর্যায়ে থাকে, যেহেতু বাবা টুকটাক শখ, বাবার শখ ছিল বাবার গান গাওয়া,
এমনি শখে বন্ধুবান্ধব নিয়ে দেখতাম যে একটা আমার আঙ্কেল ছিল, আমার চাচা, বাবার বন্ধু আর কি, উনি তবলা বাজাতেন, বাবার শখে গান করতেন, ঘরে বসেই গান করতেন আর কি। সেই বাবার ইচ্ছা, মার ইচ্ছা, তারপরে একটু যখন বড় হলাম তখন ফ্যামিলির সবাই, বা আমরা রাজশাহীতে তো বড় হয়েছি, রাজশাহীতে আমাদের আরও আত্মীয় স্বজন যারা আছেন সবাই খুব এনকারেজ করতেন, বিশেষ করে আমার বাবা, আমার মা, ভাই বোনরা সবাই। আপনার ভাই বোন যেহেতু রয়েছে, আপনাকে নিয়ে এই স্বপ্নটা দেখতেন যে আপনি শিল্পী হবেন, নাকি অন্য ভাই বোনদের? না, অন্য ভাই বোনদের থেকে আমি একটু বেশ ছোট, তাদের অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে। তো আমি যখন গান শিখি অন্য অন্য ভাই বোন কেউ শিখে নাই, আমি শিখেছি আর কি। এই সিনেমার গান, আমি আবার বলি চলচ্চিত্রের গানে প্লেব্যাক শিল্পী হিসেবে আপনার প্রায় 1300 থেকে 1500 গান, আচ্ছা, অনেক অনেক গান। এই শুরুটা কিভাবে হয়েছিল? অ্যাকচুয়ালি আমার সিনেমাতে ঢোকাটা মানে আমাদের নায়ক রাজ্জাক, শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক ভাই একবার রাজশাহীতে নাটক করতে গিয়েছিলেন। সেখানে মফস্বলে যেমন নাটকের আগে সঙ্গীত অনুষ্ঠান হয়, সেখানে আমি গান গাই। তারপরে উনি আমার গান অনেক পছন্দ করেন। তারপরে তালাক ছবিতে উনি আমাকে ওখানে বললেন সবার সামনে যে আমি তোমাকে দিয়ে সিনেমায় গান গাবো। আমি তো মহা খুশি, হ্যাঁ 6-7 পড়ি, তখন মহা খুশি সিনেমায় গান করবো। আসলে তো ওই সময় তো সিনেমাতে গান গাওয়াটা বিশাল ব্যাপার ছিল। একটা সিঙ্গার বা একটা শিল্পীর শেষ অধ্যায় ছিল প্লেব্যাক, তার আগে অ্যালবাম, সিডি, ক্যাসেট, স্টেজ এগুলোই ছিল, কিন্তু সিনেমাটা ছিল সবার শেষে। আপনার শুরুটাই হয়েছে সিনেমা দিয়ে? আর আমার শুরুটাই ছিল সিনেমা দিয়ে। তুমি তো ভাই অনেক কিছু জানো। না অবশ্যই, আপনার সম্পর্কে জানা জেনেই বসেই করা উচিত মনে হয়। আমার শুরুটাই ছিল সিনেমা দিয়ে। তো সেই রাজীব ভাই আমাকে সত্যি সত্যি, আমি মনে করছি এরকম এত বড় একজন নায়ক, উনি বলেছে হয়তো মনেও রাখবে না, ভুলে যাবে, সত্যি সত্যি 3 মাস পর আমাকে ডাকলেন। তালাক ছবিতে একটা গান করেছিলাম, এরপর আরেকটা গান করলাম। তারপরে আমাকে একদিন বললো যে রাজীব ভাই যে এখনই যা, এরকম রাজশাহী থেকে ডেকে ডেকে নিয়ে এসে তোর গান হবে না, তুমি ঢাকায় সেটেল হও। তারপরে আমার বাবা তো এরকম একা দিবেও না আসতে ঢাকায়। এরপরে একটু গ্যাপ হয়ে তারপরে আমি ইন্টারমিডিয়েট করে তারপরে বিয়ে শাদী করে ঢাকায় আসছি আর কি গান করতে। তো অনেক দিন পরে আসছেন ঢাকায়? অনেক দিন পরে আসছি, এই ফাঁকে ফুঁকে 1-2 গান করেছি। হ্যাঁ, এরপর নিয়মিত আপনি মানে চলচ্চিত্রের গান? হ্যাঁ, ঢাকায়, হ্যাঁ 92 থেকে আমি নিয়মিত গান করি আর কি। আপনার প্রত্যেকটা গানের এক একটা গল্প রয়েছে, এক একটা গান, এবং প্রত্যেকটা গানে সবার মুখে মুখে এবং হিট গান, যেমন তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, এরকম গান রয়েছে আপনার, মানে এমন অসংখ্য গান। আমি যে কোনো একটা গানের কোনো গল্পটা আমি জানতে চাচ্ছি, আপনার হিট কোনো গানের কোনো পেছনের গল্প যদি থাকে। চাঁদের আলোর গানের কথা বলি, ইমতিয়াজ বুলবুল ভাই, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই অনেক এত মেলোডি সুরকার, গীতিকার উনি নিজেই। উনি আমাকে ফোন করলো যে এরকম বুলবুল ভাইয়ের সাথে আমার একটা মজার সম্পর্ক, উনি আমাকে নানা ভাই ডাকতেন। কি না ভাই, তোমার একটা গান আছে কালকে, চলে এসো 4টা-5টার দিকে স্টুডিওতে। এটা স্টুডিওটা ছিল সিম্ফনিতে, ওই কাকরাইলে, না কাকরাইলে পুরোনো পল্টনে। তো কাছাকাছি সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় তো ওই দিকেই ছিল, মগবাজার, শ্রুতি, ওই এলাকায় তো ছিল। হ্যাঁ, তারপরে ছেলে আর্টিস্ট খালেককে উনি গাওয়াবে গান, তো খালেক বললো যে এরকম রাজ্জাক ভাই তাকে আবার একটা শোতে কুমিল্লাতে নায়ক নায়িকাদের একটা ফুটবল খেলা হবে, সেখানে সঙ্গীত অনুষ্ঠান, সেখানে তাকে নিয়ে যাবে, আমাকেও নিয়ে যাবে। তখন আমি কয়েকটা গান মোটামুটি গিয়েছি আর কি। বুলবুল ভাইকে বললো খালেক যে বুলবুল ভাই আমাকে ছেড়ে দেন, আমি যাই প্রোগ্রামে, আর রিজি গাক গানটা। রিজি আর দাদা এন্ড্রুদা গাক। বললো ওকে ঠিক আছে, পরের গানটা তুমি গিয়ে। আচ্ছা ঠিক আছে, গান করলাম। ওই চাঁদের আলো ছবিতে আমার 4টা গানই আমার 4টা গানই আমার। এই চাঁদ তুমি আমার চাঁদ এন্ড্রুদা গাইলো, আর প্রেমের নামে মিথ্যে বলো না খালেক গাইলো, কিন্তু বেশি হিট হয়ে গেল এটা তুমি আমার চাঁদ। কারণ খালেক একদিন আমাকে বলছে, রিজি দেখো, আমি যদি মানে গানটা না ছাড়তাম হয়তো গানটা আমি গাইতাম, আমি যদি প্রোগ্রামে না যেতাম। হ্যাঁ, অনেক আফসোস করলো, বলে প্রেমের নামের থেকে অনেক বেশি হিট ছিল তুমি আমার চাঁদ। আর ওটা ছিল মুক্তির প্রথম ছবি, তারপরে ওমর সানির প্রথম ছবি। হ্যাঁ, ওটা ছিল।
তো এটাও একটা মানে মজা, সে এখনও দুঃখ করে মাঝে মধ্যে যে গানটা আমি গেলে আমার একটা হিট গান থাকতো। এবং আমার মনে হয় এন্ড্রু কিশোর তার সাথে আপনার বেশি গান করা হয়েছে। আমার সিনেমায় যত হিট গান আছে ম্যাক্সিমামই এন্ড্রুদা। এন্ড্রুদা আমার গুরু ভাই, আমরা একই ওস্তাদের ছাত্রছাত্রী। এন্ড্রুদা, এম এ খালেক, আমরা একই ওস্তাদের ছাত্রছাত্রী। আমি ছোটবেলায় এন্ড্রুদার কাছে গান শিখেছি। না আপনার লিপসিং এ মানে আপনার কণ্ঠ কারা লিপসিং, নায়ক নায়িকারা কারা বেশি করেছে? অনেকেই করেছে, মানে একদম যে পার্টিকুলার যে অমুকেই খালি আমার গান করেছে তা না, আমার গান সবাই করেছে। তবে মৌসুমীর লিপসে বেশ ভালো ভালো অনেক গান আছে। আপনার এই যে হাই পিচে যে গানগুলো, এই যে মানে এরকম এবং বিভিন্ন রকম গান রয়েছে, যে গানগুলো অনেকে মানে বলবো একটা জাতীয় সঙ্গীতের মতো হয়ে গিয়েছিল গানগুলো। এই গানগুলো গাওয়ার পরে আপনার তো এইগুলো গানই বেশি সিনেমার গানগুলো মানে করা হয়েছে, এবং আমি জানি আপনার কিছুটা অভিমানও ছিল যে কারণে রোমান্টিক গান আপনাকে করানো হয়নি অনেক গান। বিকজ আমি অনেক হাই মানে পিচে আমি গান গাইতে পারি, তার মানে এই না যে আমি আদার্স গান গাইতে পারি না। আমি একটা ক্লাসিক্যাল বেসড আর্টিস্ট, আমি ক্লাসিক্যাল গাইতে পারি, আমি রাগ প্রধান লালন গেয়েছেন, আমি রাগ প্রধান গান গাইতে পারি, আমি মেলোডি গান গাইতে পছন্দ, আমি সবচেয়ে পছন্দ করি মেলোডি গান গাইতে। এখন মিউজিক ডিরেক্টররা সবসময় চিন্তা করে এত হাই স্কুলের গান ডেকে গাবে, রিজিয়ে গাবে, একটু ফার্স্ট গান, একটু ধুমধারাক্কা গান একটু আমাকে দিয়ে বেশি গাওয়ানো হয়েছে সিনেমাতে। তবে আমার অভিমানটা ছিল যে আমি তো মেলোডি গান গেতে চাই, আমি একটু সেমি ক্লাসিক্যাল গান গেতে চাই, কিন্তু ওনারা কেন জানি হয়তো হয়ে ওঠে নাই, কপালে নেই। না আসলে আমরাও তো অনেক মিস করেছি যে আপনার গানগুলো যদি মানে অনেক টাইপের গান থাকতো আমাদের কাছে। হ্যাঁ, একটা মানে প্লেব্যাক সিঙ্গার যারা, তাদেরকে অলরাউন্ডার হতে হয়, সব ধরনের গানই তাদের মানে গাওয়া উচিত। এবং যারা গায় তাদের কিছু কিছু সিঙ্গার আছে মানে তাদেরকে দিয়ে হয়তো জোর জবরদস্তি একটা ক্যাবারের গান গাইলো, কিন্তু ওনার গলায় ক্যাবারের গানটা স্যুট করছে না, কিন্তু জোর জবরদস্তি কিন্তু করছে। এটা আমাদের দেশেই হয়, আমি জানি আপনার দেশে আপনি বলছি। তার মানে আগেকার সময়েও এই বিষয়টা ছিল। হ্যাঁ, এখনকার সময় অনেকে অভিযোগ করে না, মিউজিক ডিরেক্টরের ভালো লাগার একটা ব্যাপার থাকে যে না এই আর্টিস্টকে বেশি পছন্দ বা ওই আর্টিস্টকে তার বেশি পছন্দ, ওকে দিয়ে ওই ক্যাবারের গানও গাওয়াচ্ছে, মেলোডি গানও গাওয়াচ্ছে, ক্লাসিক্যাল গানও গাওয়াচ্ছে, ঘুমপাড়ানি গানও গাচ্ছে। এরকম হয় না, এরকম থাকে এক একজনের প্রতি একটা। এই অভিযোগটা এখনকার সময় ছিল, এখনকার আপনার মতে অনেকে বলে, তার মানে আগেও যে ছিল এরকম, আগেও ছিল, হ্যাঁ এরকম সবসময় ছিল এগুলো। আপনি এই যে ফিল্মি পলিটিক্সের কখনো শিকার হয়েছেন, যার কারণে হয়তো অনেকদিন আপনি কাজ করেননি, এরকম কিছু হয়েছে? আমি তো অ্যাকচুয়ালি মানে আমার দিক থেকে আমি কখনো করি নাই, যখন যেভাবে ডেকেছে গান গাওয়ার জন্য, সেটা যে ধরনের গানই হোক না কেন আমি করেছি, গানই। অনেক সিনিয়র সিঙ্গাররাও না কপি গান করবো না, এটা হিন্দি গানের সুর নকল করবো না, এরকম করেছে না, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই। কিন্তু পরে আবার করবো না বলে পরে ঠিকই করছে। বাট আমি এটা কখনো করি না, আমি সব ধরনের গান গিয়ে আসছি, যখন যে ধরনের গান আমাকে দিয়ে গাইয়েছে আমি করেছি, আমি না করি নাই কখনো। সিনেমা তো এখন একটু কমে গেছে, আগের মতো আর সিনেমা হয় না এখন, একটু সিনেমা আপনাদের করারও আগ্রহ থাকে না? আগ্রহ থাকে না এটা বলবো না, অবশ্যই গান গাওয়ার ব্যাপারে আমি সবসময় আগ্রহী, সেটা সিনেমা হোক, স্টেজ হোক, আধুনিক গান হোক, অ্যালবামের গান হোক। আর এখন যেমন আগে অ্যালবামও চলে না আগের মতো, অ্যালবাম হয় না এখন, একটা দুটা করে গান করে ইউটিউবে ছাড়তে হয়, পার্সোনাল চ্যানেলগুলোতে ছাড়তে হয়। এটা আগের একটা মজা ছিল যে ঈদ আসছে, আমরা ঈদে কে কয়টা অ্যালবাম বের করবো, পাড়ায় গানে মানে উৎসব হতো, এগুলি ছিল। এইগুলি এখন না, ওই মজাটা আর নাই, ওই মজাটা একেবারেই নেই। আপনার অনেক অসংখ্য অ্যালবাম, প্রায় আপনার 350-400 উপরে অ্যালবাম রয়েছে। এই অ্যালবাম তখনকার সময়ের সিডি ক্যাসেটের সময় এটা কেমন ছিল, এখনকার সময়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এখনকার সময় অফুরন্ত সময়। এখন যেমন আগের মতো যে আমি ঈদে আমার 4টা অ্যালবাম বের হবে, বা আমার মিক্সড অ্যালবাম বের হবে, অন্যান্য অ্যালবাম একটা করে দুটো করে গান, এই জিনিসগুলো তো আর নাই এখন। অডিও মার্কেটগুলিও তো নাই, মার্কেটে তো বসে গেছে, অডিও কোম্পানিগুলি নাই, দুই একটা হাতে গোনা কোম্পানি, তাও তো অ্যালবাম ছাড়ে না এখন, একটা করে গান করে, ভিডিও করে, ইউটিউবে ছাড়ে। তা আবার এখন সব সিঙ্গারদের নিজস্ব চ্যানেল আছে, তারা ওটা করছে। তার মানে এখনকার সময় যারা ফেসবুকে বা ইউটিউবে গান রিলিজ দিচ্ছে, এটা মনে হয় পজিটিভ আপনার কাছে? ভালো, আমি খারাপ বলবো না এটাকে, অনেক মানে সেকেন্ডের মধ্যে সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ জেনে যাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার, অনেক মানে ভালো।
এটা একটা ভালো দিক আছে। গানের ক্ষেত্রে জুটি প্রথায় বিশ্বাস করেন? কারণ আগেকার সময় দ্বৈত গানে এক একটা জুটি করে তুলেছিল এবং জনপ্রিয় হয়েছিল, আপনার ক্ষেত্রেও হয়েছে। হয়েছে হ্যাঁ, পলাশ এটা রিজিয়া, হ্যাঁ, পলহার রিজিয়া এবং আপনি আরো অনেকের গান। আপনি এই বিষয়টা আপনি কি বলবেন? এখনকার সময় জুটি তো প্রথা তো নেই দ্বৈত গানে, ওরকম নেই, নেই, অভাব। এখন দেখা যায় না। একটা সময় ছিল অনেক এরকম ধরনের জুটি, এখন আর দেখা যাচ্ছে না। তখনকার সময় গান গাওয়ার ক্ষেত্রে এভাবেই, মানে দ্বৈত গানের ক্ষেত্রে এভাবেই চিন্তা করতো সবাই, যারা মিউজিক ডিরেক্টর বা যারা আপনার প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করতো। ডেফিনেটলি চিন্তা করতেন যে এই গানটা ওকে দিলে হয়তো ভালো হবে। আমরাও চিন্তা করি এখনো যে আমি কার সাথে গান করব কি করব না। আমার হয় কি, আবার একটা গান স্টেজে, আমি বিশেষ করে স্টেজের কথা বলি, স্টেজে যখন আমি গান করব সবার সাথে গান করতে ভালো লাগে না। একটা জিনিস আমি ডেলিভারি দিলাম, ঠিক ওই জিনিসটাই আর রিটার্নটা যদি ওইভাবে না আসে তখন আর ভালো লাগে না। আপনাদের সময় তো অনেক শিল্পী ছিলেন, তাদেরকার সময়ের ওই সহযোগিতা পরায়ণতা বা তাদের যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব কেমন ছিল? আর এখনকার সময় যেহেতু আপনি এখনও গান করছেন, আপনার কাছে কেমন মনে হয় যে আগেকার সময়ে শিল্পীদের মধ্যে যে মানসিকতা ছিল, সৌজন্যবোধ ছিল, এখনকার শিল্পীদের মধ্যে ওটার অভাব রয়েছে কেন? অভাব, অনেক অভাব। কেন এটা কি বলবো জানি না, বাট এটা আসলেই অভাব। আমরা সিনিয়রদেরকে যে রেসপেক্ট, যে সম্মান দেখাই, এখনকার এই যে নিউ জেনারেশনদের মধ্যে এটা অনেক, এগুলোর অনেক অভাব দেখা যায়। এই গানের ক্ষেত্রে এই সময় সবচেয়ে বড় সমস্যাটা কি? লিরিক্সের সমস্যা নাকি শিল্পীদের সমস্যা, গায়কিতে সমস্যা? আপনার কাছে কোনটা মনে হয় এখনকার সময়? অ্যাক্সেসে বলতে গেলে পুরোটাই সমস্যা। আবার কিছু ভালো গান যে হচ্ছে না, ভালো লিরিক্স নাই তাও ঠিক না, হচ্ছে। আবার সিঙ্গারদের ক্ষেত্রে অনেকেরই ভালো গলা, অনেকেরই মিষ্টি গলা, গান করে ভালো। তবে বেসিক থাকা উচিত প্রতিটা শিল্পীর। একটা বেসিক জানা থাকলে সে সব ধরনের গান গাইতে পারবে, লং টাইম টিকে থাকবে, এটা জানা জানা উচিত। আর এখন অনেক নতুন নতুন সিঙ্গার আছে, অনেক ভালো গান করে, আমার অনেক ভালো লাগে। আপনি স্বীকৃতিটাকে কিভাবে দেখেন? এখনকার সময় অনেকে অ্যাওয়ার্ড স্বীকৃতি দেয়, 21-এর পদক, হ্যাঁ, সম্মাননা, এই স্বীকৃতিটাকে আপনি কিভাবে দেখেন? মানে এইটা কি এখনো ঠিক মতো আছে এই জায়গাটা? দেখেন, আপনারা পত্রিকা নিয়ে কাজ করেন, মিডিয়ার কাজ করেন, আমার চেয়ে ভালো জানবেন আপনারা। হ্যাঁ, আদৌ এটা মানে সঠিক হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ, আমি একজন শিল্পী হিসেবে তো আমি এটা বলতে পারি না। না, আপনার ক্ষেত্রে কোনো অভিযোগ বা এরকম কিছু আছে কিনা? আমি আমি টিভির সামনে যাই, স্ক্রিনে যাই, লাইভ যাই, তখন আমার শাড়ি দেখে, গয়না দেখে, এগুলোই তাদের মনে থাকে। অমুক শাড়িটা পরেছিলেন আপনি, ওইগুলোও মনে রাখে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু অ্যাক্টিভ অনেক, আপনাকে ইনবক্স করে অনেকে, অনেকে মন্তব্য করে, এই বিষয়গুলোই কি আপনার বেশি বলে অনেকে? না, গান নিয়েও বলে, গান নিয়ে বলে, এগুলি বলে, এগুলি সামনাসামনি যখন যাই স্টেজ শো করতে। আমি রিসেন্টলি দেশ বিদেশে, মানে আমেরিকায়, কানাডায় শোটো করে আসলাম, সবাই এমনও বলে, আপা আপনি শাড়িটা বিক্রি করবেন না আমাদের কাছে, বা এমনি দিয়ে যান, এরকম বলে। গানটাকে তাহলে কীরকম দেখার বিষয়। তারপরে আরেকটা জিনিস হলো পারফরমেন্স দরকার আছে। আপনার কখনো মনে হয়েছে আমার কণ্ঠে যারা গান করছে, আমি যদি সামনে থাকতাম, আমি যদি নায়িকা বা মানে অভিনেত্রী হিসেবে নিজেকে সামনে, সবার সামনে আনতাম, এরকম কখনো আপনার কখনো মনে হয়েছে কখনো? নায়িকা? হ্যাঁ, নিজেকে? হ্যাঁ। না না না, ওরে বাবা, না না না। অনেক সময় হয় কি, আমার একটা গান আমি সিনেমাতে দেখছি বা টিভিতে দেখছি, আমার একটা গান নায়িকা লিপসিং করছে, তখন আমি ফিল করি যে গানটা এইভাবে না এইভাবে গাইলে মনে হয় আরেকটু ভালো হতো। ও এরকম করেছে, এটা এরকম, এইরকম অ্যাক্টিংটা না করলে এইটা করলে মনে হয় বেশি ভালো হতো, বা আমার গাওয়াটা যদি এরকম হতো আরও ভালো হতো। এটা তো ভালো লাগার তো আর শেষ নাই। একটা গান একবার গায়ে গেলে, ওই মানে গেয়ে গেলাম, এরপরে যতবার শুনি বলে না, গানটা আরেকটু ভালো হওয়ার দরকার ছিল, হ্যাঁ, আর এরকম করে গাইলে আরেকটু ভালো হতো, এরকম এগুলো। হ্যাঁ, আপা, আমি মনে হয় যে আপনাকে দেখতে দেখতে অনেক প্রজন্ম মানে আসবে যাবে, আপনাকে এরকমই দেখবে, একই রকম আছেন, অবিকল, আপনার চিরসবুজ একই রকম আছেন। না এর অংশটা কি আসলে বলেন? না ভাই, আমি একই রকম নাই। আমি তো সারা জীবন এরকম পাতলা ছিলাম। আমি এখন ন্যাচারালি বয়স হচ্ছে, একটু ওয়েট বেড়ে গেছে। অনেকে জিজ্ঞেস করে, আপনি অনেক পাতলা ছিলেন, আপনি মোটা হয়ে গেছেন। কিছু করার নেই। এইবারে ব্যস্ততা, এই কয়দিনের ব্যস্ততা কি? ঈদে যেহেতু সামনে দেশে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আছে আমার আরও 2-4টা গান কলকাতায় রেকর্ডিং আছে, আমি বুঝতে পারছি না আমি কোন সময় যাব।
একটা গান করবো নচিদার আমি ডুয়েট, আর তিনটেই আমার সোলো গান। গ্রামের বাড়িতে যাব ঈদ করতে, ঈদ করে ফিরে এসে শো আছে ঢাকায়, 2-1টা শো আছে। আবারও এই ফাঁকে ফুঁকে একদিন দুদিনের জন্য কলকাতায় যেতে হবে, গানগুলি রেকর্ডিং করে আসতে হবে। আপনি ওপার বাংলা অনেক গান করেছেন অনেকের সাথে, নচিকেতার সাথে আপনি কয়েকদিন আগেও মনে হয় গান করেছেন, আবার করছেন। হ্যাঁ, নচিদার সাথে করেছি, রাঘবের সাথে করেছি, রূপঙ্করের সাথে করেছি, গান করেছি। আপনার ওপার বাংলার মানুষের প্রফেশনালিজম কেমন, আর এখানকার শিল্পীদের প্রফেশনালিজম কেমন? আমাদের সাথে ওদের তুলনা হয় না, ওরা টু মাচ প্রফেশনাল ওরা, এবং ওরা শিল্পীদের যে রেসপেক্ট, যে সম্মান করে, আমাদের দেশে এটা করে না। আপনি যখন যান আপনাকে কি ওই রেসপেক্টটা করে? করবে না মানে? ওরা যখন আসে ওদেরকে তো আমরা অনেক রেসপেক্ট হ্যাঁ, করি। বাট ওরাও আমাদের অনেক সম্মান করে। আমি একটা গল্প শোনাই। লতাজি মারা গেলেন যখন, তখন আমি কলকাতায় ছিলাম যেদিন মারা গেলেন। তো সেই দিন সকালবেলায় আমার আকাশ, গুড মর্নিং আকাশ টিভি আছে না একটা, গুড মর্নিং আকাশ টিভি, ওখানে আমার সকালে লাইভ ছিল, সকাল 7:30 থেকে লাইভ ছিল। তা আমি 6টা মানে 5:30টার দিকে উঠে মেকআপ টেকআপ নিয়ে একদম রেডি, আমি যাব, গাড়ি আসবে হোটেলে। তো ফোন আসলো যে প্রোগ্রাম ক্যান্সেল। কেন ক্যান্সেল? লতাজি মারা গেছে। আমি তো মনে হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে গেল, আমি কী করবো ঠিক বুঝে উঠতে পারছি না, কিসের গানটা না। তখন আর মানে খুব মনটা খারাপ হলো, কিন্তু আমি মানে লতাজির তো সারা পৃথিবী লতাজির ভক্ত, তার মাঝে আমিও মানে পাগলের মতো ভক্ত আর কি। তো গান টান হলো না, প্রোগ্রাম ক্যান্সেল। তারপরের দিন আমাকে চলে আসতে হবে, আমিও পারবো না থাকতে। আর মমতা ব্যানার্জি উনি ডিক্লেয়ার দিলেন কলকাতায় মানে আগামী 15 দিন খালি লতাজির গান বাজবে, সেটা রেডিও টিভি, যে মোড়ে মোড়ে দোকান রেস্টুরেন্ট যেখানে যেটা হোক সবখানে লতাজির গান বাজবে। তো আমি যেখানে রেকর্ডিংয়ে যাচ্ছিলাম, যে স্টুডিওতে, পাড়াতে ওদের কিন্তু পাড়ায় পাড়ায় ওই যে পূজা হয়, সরস্বতী পূজা খুব করে তারা পাড়ায় পাড়ায়। তো তারা কীভাবে খবর পেয়েছে যে এরকম আমরা বাংলাদেশ থেকে গেছি, আমি এবং আমার এক ছোটো ভাই তাজুল ইসলাম, আমরা দুজনে গেলাম রেকর্ডিং করতে। ও কুমার শানুদার গান করছিল, আমি আমার গান করছিলাম। তো ওরা যে মিউজিক করছিল, যে ওরা এসে বললো এরকম, দিদি আমাদের এখানে সরস্বতী পূজার একটা গান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, যদি একটু যেতেন, আপনি যদি যেহেতু বাংলাদেশ থেকে এসছেন লতাজির সম্পর্কে একটু কিছু বলতেন। তো গেলাম, গিয়ে যে বিশাল আয়োজন, পাড়ার অনুষ্ঠান, তাতে যে সাউন্ড সিস্টেম এত ভালো, এত সুন্দর মিউজিশিয়ান। তা আমাকে ডাকলেন, ওরা আমাকে উত্তরে পড়িয়ে দিল, আমি দু একটা কথা বলে টলে, তখন তারা আমাকে ছাড়বে না, 2 লাইন হলেও লতাজির একটা গান শোনা দেবে। তা আমি 2টা গান এক মুখ এক অন্তরা করে গেয়ে, মানে নামতে দিচ্ছে না তারা আমাকে। 2টা হিন্দি গান অর্ধেকটা করে গেলাম, তারা আমাকে নামতে দিচ্ছেন। তারা এত সম্মান, এত রেসপেক্ট দেখানো শুরু করলো, মানে ওখান থেকে আমাকে বোম্বে পাঠিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, দিদি আপনি কেন বসে আছেন বাংলাদেশে, আপনি কেন বোম্বে যাচ্ছেন না? মানে এত প্রশংসা করছে, আমার নিজেরই লজ্জা লাগতেছে। হ্যাঁ, সম্মান করো, ওরা শিল্পীদের অনেক সম্মান করে। এটা আমাদের অভাব, এটা আমাদের অনেক অভাব, অনেক 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 অভাব, আমরা বলতে পারি না। রিসেন্ট কি কোনো সিনেমা দেখেছেন, সিনেমার গান শুনেছেন? যে গানগুলো হিট হচ্ছে, মানুষ শুনছে, আসলে কি আদৌ কি এগুলো কি বেশি দিন থাকবে, টিকে থাকবে? হিট হচ্ছে সাময়িক, আবার 6 মাস পরে এই গান আর কেউ মনে রাখছে না। এখনকার সময়ের যে অবস্থা চলছে, এই অবস্থাটা শুধু জোড়াতালি দেওয়ার মতো একটা অবস্থা চলছে। মানে আমার জানি না আপনার, এখন আমি বেশি বলতে গেলে বলবে ওনারা তো এখন সিনেমায় গান টান গায় না, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। আসলে তা না, একটু সব কিছুরই অভাব একটু আছে। আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, যে নতুনরা যারা শিল্পী গান করছে? হ্যাঁ, নতুন আমাদের বাংলাদেশে এখন ঢাকায় অনেক নতুন নতুন ছেলে সিঙ্গার, মেয়ে সিঙ্গার আছে, খুব ভালো গাইছে, খুব ভালো, অনেকেই আছে জেনে গান করে। আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, আমার ভীষণ ভালো লাগে। তা ভালো গান শুনলে, হ্যাঁ, লুইপা, কণা, ঝিলিক, ইমরান তো খালি গায়ক না, ও পারফর্মার, মিউজিক ডিরেক্টর, সব কিছুই আছে, অনেকেই আছে। এবং সবাই তো বাইরে আমেরিকা গিয়েও
গান করে বিভিন্ন জায়গায়, কানাডায় গিয়ে গান করে, অস্ট্রেলিয়ায় গান করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বেড়েছে তাদের। যাই আমি অনেক সময় অনেকে প্রোগ্রাম, আমি কনা ইমরানের প্রোগ্রাম দেখতে গেলাম। আপা আমরা জানি না আমরা অনুষ্ঠানের একটা শেষ পর্যায়ে, কিন্তু যেহেতু আপনি সামনে আছেন, আমরা তো একটু গান না শুনলে হবে না। আপনার জাস্ট মিউজিক ছাড়া আপনার খালি গলায় আমি একটু আপনার প্রিয় কোনো গান শুনতে চাই, দর্শকরাও শুনবে আমাদের এই অনুষ্ঠানের সৌজন্যে। আচ্ছা, কি গান গাই তুমি বলো না। আপনি আপনার আপনার বললাম, আপনার উপর ছেড়ে দিলাম। আচ্ছা, আমার অ্যালবামের 4 লাইন গান গাই। তোমারই চোখের মায়ায় ছুঁয়েছে আমার মন, ইচ্ছে করে মন ভরে, ইচ্ছে করে মন ভরে তোমাকে দেখে সারাক্ষণ, তোমারই চোখের মায়ায় ছুঁয়েছে আমার মন। এটা আমার অনেক প্রিয় গান, আমার একটা অ্যালবামে। আমার মনটা ভরে গেল। একটু সমস্যা হচ্ছে কি যেন, আসার পর যেদিন আসছি এয়ারপোর্টে নেমেছি, ওই দিন থেকে আমার নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়ছে, একটু হাঁচি কাশি হচ্ছে, আবহাওয়াটা একটু, ডাস্টে, হ্যাঁ হ্যাঁ, আবহাওয়াটা একটু মানে, এটা একটু প্রবলেম হচ্ছে আর তবে কি। আমরা সৌভাগ্যবান যে আপনার এই যে গানগুলো শুনছি, এবং আপনি এই কয়েকটা গানও করেছেন এখানে আসার আগে, হ্যাঁ, এবং আমরা আপনাকে পারফেক্টলি পেয়েছি, এবং আজীবন আমরা এরকমই চাই যে রিজিয়া পারভিন যেভাবে গানে ছিলেন সেভাবে থাকেন আজীবন, যেন আপনার এই দোয়া করো গানের ভাইয়া, মধ্যে আরো কিছুদিন যেন গাইতে পারি। আরও কিছুদিন কি আমরা চাই আপনার শরীরটা সবসময় ভালো থাকে, আপনার সবসময় মনটা ভালো থাকে, এবং আপনি আমাদের মাঝে আজীবন এরকমই থাকেন, চিরসবুজ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আজকে তোমাকে এখানে আসার জন্য। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের সকল দর্শক শ্রোতাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ দর্শককে যারা আমাদের এই প্রতিদিনের প্রিয়জন নিয়মিত দেখেন, বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকেন। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমরা জানি আনন্দ আসবেই।